হ্যাঁ, একটা তাল 5 থেকে 10 টাকা বিক্রি হবে, আর এই তালটা আটিটা বিক্রি হবে 10 টাকা। এই যে দেখতেছেন আমার পিছনে, এই যে কত আটি সাজানো আছে, যখন কল হবে তখন এর ভিতরে যে শ্বাসটা আছে, ওই শ্বাসটা খাওয়ার জন্য মানুষ 10 টাকা 15 টাকা পর্যন্ত বিক্রি হয়। এই একটা তাল এখন যদি বিক্রি আমি এটা বলতে চাই যে একটা পরীক্ষা করে দেখুন যে 15 দিনের জন্য দুধ ছেড়ে দিন, তারপর নিজেকে প্রশ্ন করুন, আমার পেটের সমস্যা গেল কি? আমার হাঁটুর সমস্যা কি গেল? ঘুম থেকে ওঠার পর সকালে যে শক্ত ভাব বা জড়তা থাকে, ম্যাজ ম্যাজ লাগে, ওটা কি ঠিক হলো? আপনারা দেখবেন শুধু একটা পরিবর্তনে, যে ছোট ছোট বাচ্চারা আসে এখানে 3-4 বছরের, টাইপ 1 ইনসুলিন ডিপেন্ডেন্ট, তাদের বাবা মার সাথে প্রথমবার যখন দেখা হয় তখন আমি এটাই বলি যে কিচ্ছু পরিবর্তন করার দরকার নাই, আগে তো দুধ বন্ধ করে দেখুন। যখনই তারা দুধ বন্ধ করে দেয়, তাদের বাচ্চাদের ইনসুলিন নেয়ার পরিমাণ প্রায় 20 থেকে 30% কমে যায় শুধু একটা জিনিস ছেড়ে দিলে, ডেইরি প্রোডাক্ট, দুধের খাবার। যাদের বাচ্চারা ফিট হয় বা বেহুশ হয়ে যায় তাদেরও বলি দুধ বন্ধ করুন, তাতে খিঁচুনির সম্ভাবনা কমে যায়, তীব্রতা কমে যায়, বারবার হওয়ার হারও কমে যায়, তাই না? তো প্রকৃতি যে দুধ তৈরি করেছে সেটা সব প্রাণীর জন্য আলাদা করে বানিয়েছেন। যেরকমভাবে গাড়ি, ট্রাকের টায়ার সব থেকে বেশি মজবুত হয়, সেই ট্রাকের টায়ার কেন আমরা নিজেদের গাড়িতে লাগাতে দেই না? সেটা তো সব থেকে বেশি মজবুত, তবে ওটা শুধুমাত্র ট্রাকের জন্যই মজবুত, আপনার গাড়ির জন্য নয়। ঠিক তেমনিভাবে মানুষের জন্য মানুষের দুধ, সেটাও যতদিন আপনার বাচ্চার দাঁত যতদিন না আসে, 2 বছর বা 2.5 বছর, ততদিনই। রিচার্জেবল স্পট ওয়েল্ডিং ডিভাইস, লিথিয়াম আয়ন। বাংলাদেশি মানুষের জাতীয় সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। এখানে যে 5টা ওষুধ দেখতে পাচ্ছেন, 2টা ওষুধ আছে মাত্র 20 মিনিটের ভিতরে আপনার ব্যথা কমে যাবে। আর বাকি যে 3টা ওষুধ, এটা 1 ঘন্টার ভেতরেও আপনার ব্যথা কমবে না। আপনার যদি এখনই ব্যথা কমাইতে হয় তাহলে আপনি অ্যান্টাসিড খাবেন। সেই জন্য আপনার জানতে হবে যে কোন ওষুধটা আমি কখন খাবো। 3টা ওষুধ আছে যেটা খাওয়ার আগে খেতে হবে, আবার 2টা ওষুধ আছে যেটা খাওয়ার পরে খেতে হবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে কোনটা আগে খেতে হবে কোনটা পরে খেতে হবে? চলুন এই বিষয়ে আমরা কথা বলবো। বাংলাদেশের মানুষ না জেনে না বুঝে সবাই শুধু সার্জেল খাবে। আপনার পেটে তো আলসার নাই, কেন আপনি দিনের পর দিন সার্জেল খেয়ে যাচ্ছেন? নানান রকম সমস্যা দেখাতে পারে, আলসার, ক্যান্সার সহ হাড়ের সমস্যা, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, তো নানান রকমের সমস্যা দেখাইতে পারে, যারা দীর্ঘদিন যাবত ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধগুলো খান। চলুন শুরু করি। তার আগে একটু বলে রাখি, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে এর পরের ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। এখন দেখেন, যে ওষুধটা খাইলে আপনার ব্যথা সাথে সাথেই কমে যাবে সেটা নিয়ে আমরা কথা বলবো। 2 ধরনের ওষুধ আছে সাধারণত। একটা হচ্ছে পিপিআই বলা হয়, প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা হচ্ছে আপনার অ্যাসিড সিক্রেশনটা কমায় দেয়। আরেকটা হচ্ছে অ্যান্টাসিড, যেটা যে অ্যাসিডটা অলরেডি সিক্রেশন হয়েছে সেটাকে সে নিউট্রালাইজ করে দেয়। অর্থাৎ এটা হচ্ছে ক্ষার আর পেটে থাকে অ্যাসিড, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে অ্যাসিডটাকে নষ্ট করে দেয়। এটা মাত্র 15 থেকে 20 মিনিটের ভেতরে আপনার কাজ করবে। তাহলে আমি যে বলছিলাম 2টা ওষুধ কী কী, আপনি যদি অ্যান্টাসিড প্লাস, এটা ট্যাবলেট ফর্মও খেতে পারেন, চিউবেল যেটা চাবাই খেতে হয়, আবার আপনি ট্যাবলেট ফর্মে না খেয়ে আপনি সিরাপও খেতে পারেন। অর্থাৎ এইটা আপনার মাত্র 20 থেকে 25 মিনিটের ভেতর বা 15 থেকে 20 মিনিটের ভেতরে আপনাকে অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দেবে, আপনার ব্যথা কমে যাবে। তবে যদি আপনি সার্জেল খান, সেক্লো খান, ম্যাক্সপ্রো খান, অর্থাৎ যেগুলো প্রোটন পাম্প ইনহিবিটর, এগুলো কাজ করতে সময় নেই, কারণ এই ট্যাবলেট আস্তে 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 বের হবে ওষুধটা, 1 থেকে 2 ঘন্টা পর কাজ করবে। অর্থাৎ আপনার যদি এখনই ব্যথা কমাইতে হয় তাহলে আপনি অ্যান্টাসিড খাবেন। এটা জানতে হবে আপনার যে কখন আমি কোনটা খাবো। আর যদি আপনার এখনই ব্যথা কমানো গুরুত্বপূর্ণ না, আপনি যদি দীর্ঘদিন খেয়ে যেতে হয়, তখন আপনি এই ওষুধগুলো খাবেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। এখন চলে আসেন কোনটা আপনি কখন খাবেন। পিপিআই যে ওষুধগুলো বললাম, সার্জেল, সেক্লো, ম্যাক্সপ্রো, এগুলো খাওয়ার 30 মিনিট আগে খেতে হবে। কেন? কারণ এগুলো আপনার পেটে যে আপনার অ্যাসিড সিক্রেশনটা কমায় দিবে, এই জন্য এগুলো খাওয়ার আগে খেতে হবে। অর্থাৎ আপনার পেটটাকে আগে প্রিপেয়ার করে নিয়েছেন, এখন আপনি খাবার খাবেন। আর যেগুলো অ্যান্টাসিড, সেগুলো মানে কি অলরেডি অ্যাসিড সিক্রেশন হয়ে গেছে, অর্থাৎ আপনি অলরেডি খাওয়া দাওয়া করছেন, এইগুলো খেতে হবে খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে। অর্থাৎ যদি আপনি অ্যান্টাসিড খান খাওয়ার পরে খাবেন, আর যদি আপনি পিপিআই খান তাহলে খাওয়ার আগে খাবেন। চলুন এরপরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি, সেটা হচ্ছে কী কী লক্ষণ দেখা দিলে আমরা সাধারণত বলে যে গ্যাসের সমস্যা হয়েছে। বুক যদি জ্বালা পোড়া করে, আপনার চোকা চোকা
টক টক ঢেকুর ওঠে এবং পেট ফাঁপা ফাঁপা লাগে, এই সমস্যাগুলো খুব কমনলি গ্যাস্ট্রিকের রোগীরা বলে থাকে। অ্যাসিডিটি বাড়ায় এমন কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেমন যারা ভাজা পোড়া খাবার খায় তাদের অ্যাসিডিটি বেড়ে যায়, যারা রাত জাগে, যারা কম পরিমাণে পানি খায়, যারা ধূমপান করে, খুবই 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 গুরুত্বপূর্ণ, ধূমপান করলে আপনার অ্যাসিডিটির সমস্যা অনেক বেশি বেড়ে যায়। অকারণে যারা ডাক্তারের পরামর্শ ছাড়া অনেক দিন গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের জন্য ওষুধ খাচ্ছেন, আপনার আসলে সমস্যা নাই তারপর ওষুধ খাচ্ছেন, তাদের ভিটামিন B12 অ্যাবজর্পশনটা কমে যায়, কারণ এটা শোষণ হওয়ার জন্য আমাদের অ্যাসিড লাগে, আপনি তো অ্যাসিড সিক্রেশন হইতে দিচ্ছেন না। এরপরে ক্যালসিয়ামের পরিমাণটাও কমে যায়, ক্যালসিয়াম কমে গেলে আপনার যে হাড় আছে সেই হাড়গুলো দুর্বল হয়ে যাবে, অল্প একটু মাটিতে পড়ে গেলে ভেঙে যাবে হাড়, এত দুর্বল হয়ে যাবে, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপেনিয়া, এগুলো অস্টিওপোরোসিস, এই সমস্যাগুলো দেখা দেবে। চলেন, কিডনির যে সমস্যা সেটা দেখা দেবে, কিডনির ক্ষতি হওয়া শুরু করবে, কারণ এই কিডনি দিয়ে কিন্তু আপনার এই প্রস্রাবের মাধ্যমে এই ওষুধগুলো বের হয়েছে, কিডনির সমস্যা শুরু করবে, হার্টের সমস্যা শুরু করবে, এমনকি ক্যান্সারের মতো ভয়ঙ্কর সমস্যাও দেখা দিতে পারে যদি আপনি অযথা ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো ওষুধ খান। প্রত্যেক দিন ঘরোয়া উপায় আছে কিছু, যেগুলো হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করার জন্য আপনি কাজে লাগাতে পারেন। খাবার খেয়ে আপনি সাথে সাথে শুয়ে পড়বেন না, কারণ খাবার খেয়ে শুয়ে পড়াটা খুবই বাজে অভ্যাস। অন্তত 20 থেকে 25 মিনিট বা 10 থেকে 20 মিনিট আপনি হাঁটাহাঁটি করবেন, আস্তে আস্তে একটু হাঁটাহাঁটি করবেন, কিছুটা উঁচা বালিশ ব্যবহার করবেন এবং হালকা গরম পানি অল্প একটু করে খেতে পারেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। চলেন, এরপরে যে ভুলটা করি, আমরা মনে করি যে আমাদের খাওয়ার পরে মনে হয় কোল্ড ড্রিঙ্কস খেলে মনে হয় আমাদের হজম পাওয়া ভালো হবে। না ভাই, এই কোল্ড ড্রিঙ্কসে থেকে কার্বন ডাইঅক্সাইড, একটা গ্যাস, উল্টা আপনি আরও পেটে আরও সমস্যা বাড়াবে। এই জন্য নো কোল্ড ড্রিঙ্কস আফটার মিল, খাওয়ার পরে কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, এটা বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাদের জন্য তো জীবনও খাওয়া যাবে না এটা। চলেন, এবার যে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন পিপিআই খাওয়া যাবে না, খেলে ওই ক্যান্সার সহ নানান রকমের সমস্যা আপনার দেখা দিতে পারে। অবশ্যই অবশ্যই হঠাৎ করে আপনার সমস্যা দেখা দিলে, আপনার হঠাৎ করে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যাচ্ছে, আপনি অ্যান্টাসিড খেয়ে নিতে পারেন, তাহলে দ্রুত কাজ করবে, অথবা আপনি পিপিআই খেয়ে নিতে পারেন, কিন্তু দীর্ঘদিন এটা কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে চ্যানেলটা ফলো দিয়ে রাখেন, এরপর আরেকটা ভিডিও দেবো, সেটা যদি আপনার টাইমলাইনে চলে যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, কিন্তু এই ব্যথাটা কি গ্যাস্ট্রিকের ব্যথা না হার্ট অ্যাটাকের ব্যথা? এই পার্থক্যটা না জানার কারণে শত শত মানুষ মারা যায় অবহেলা করার কারণে। আমি আপনাদেরকে এমনভাবে শিখিয়ে দিব যেটা আপনার সারাটা জীবন এই ভিডিওটা কাজে লাগবে। চলুন তাহলে শুরু করি, এবং কোন ব্যথায় আপনি কোন ধরনের ওষুধ খাবেন সেটাও দেখা দিচ্ছি। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে চ্যানেলটা ফলো দিয়ে রাখেন, ভিডিওটা শেয়ার করতে পারেন। চলুন শুরু করি। যদি গ্যাস্ট্রিকের ব্যথা আর হার্ট অ্যাটাকের ব্যথা তফাৎটা দেখেন, একটা মাত্র ছকের ভিতরে আমি সম্পূর্ণ জিনিসটা একদম পানির মতো ক্লিয়ার করে দিব। এক নাম্বার, যদি বুকে প্রচণ্ড পরিমাণে জ্বালাপোড়া হয় এবং টক টক ঢেকুর হয়, এই লক্ষণগুলো গ্যাস্ট্রিকের ব্যথা ইন্ডিকেট করে। কিন্তু যদি বুকে প্রচণ্ড পরিমাণে চাপ দিয়ে ধরে এবং এমনভাবে চাপ দিয়ে ধরছে মনে করেন আপনার বুকের উপর একটা পাথর বসাই দিলে যেরকম অনুভূতি হবে, সেই রকম অনুভূতি যদি হয় তাহলে এটা হার্ট অ্যাটাকের ব্যথা। খুবই গুরুত্বপূর্ণ। এরপরের লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত গ্যাস্ট্রিকের ব্যথা অন্য কোথাও ছড়ায় না, তবে কখনো কখনো গলা পর্যন্ত এই জ্বালাপোড়াটা আস্তে আস্তে উপর দিকে উঠতে উঠতে গলা পর্যন্ত জ্বালাপোড়া করতে পারে। কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণের ক্ষেত্রে আপনার বাম হাত, বাম কাঁধ, বাম চোয়ালে প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে বুকের ব্যথার সাথে সাথে। এই জায়গাগুলোতে যদি ব্যথা শুরু হয় তাহলে আপনি নিশ্চিত হতে পারেন অনেকটাই বেশি যে এটা হয়তোবা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। এখন চলে আসেন, যদি আপনি হাঁটাহাঁটি করেন, নাড়াচাড়া করেন, তাহলে কখনোই ব্যথা পারবে না যদি সেটা গ্যাস্ট্রিকের ব্যথা হয়। কিন্তু যদি এটা হার্টের প্রবলেমের কারণে হয়, তাহলে আপনি যখনই নাড়াচাড়া করবেন, পরিশ্রম করবেন, আপনার ব্যথা তখন তত বেশি বাড়তে থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। এরপর চলে আসেন আর কিছু অ্যাসোসিয়েটেড সাইন সিমটম। যদি ব্যথার সাথে টক টক ঢেকুর আসে মুখে, এমনকি পেট যদি ফাঁপা হয়ে থাকে, তাহলে এটা গ্যাস্ট্রিকের ব্যথার লক্ষণ। যদি ব্যথার সাথে প্রচণ্ড পরিমাণে ঘাম শুরু হয় শরীরে, রোগীর যদি শ্বাসকষ্ট শুরু হয় এবং রোগী যদি বমি বমি ভাব, এমনকি বমিও যদি করে ফেলে, এইটা ইন্ডিকেট করে যে এটা হার্ট অ্যাটাকের গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এখন কোন ধরনের ব্যথায় কোন ধরনের ওষুধ খাবেন? যদি গ্যাস্ট্রিকের ব্যথা হয় তাহলে আপনি দুই ধরনের ওষুধ খেতে পারেন, একটা হচ্ছে অ্যান্টাসিড, একটা হচ্ছে সার্জেল। আপনি যদি সার্জেল খান তাহলে খাওয়ার 30 মিনিট আগে খাবেন, আর যদি অ্যান্টাসিড খান খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে খাবেন, তাহলে ব্যথাটা তাড়াতাড়ি কমে যাবে। অ্যান্টাসিড খুব দ্রুত কাজ করে। আর যদি হার্ট অ্যাটাকের ব্যথার লক্ষণগুলো আপনি দেখতে পান, কোনো বিলম্ব করা যাবে না, এটা একটা সিরিয়াস কন্ডিশন, ইমার্জেন্সি কন্ডিশন, হাসপাতালে নিতে হবে। হাসপাতালে নেওয়ার আগে তাকে ইকোস্প্রিন একটা ট্যাবলেট আছে, এই ট্যাবলেটটা 4টা ট্যাবলেট একসাথে মুখে দিবেন, চিবিয়ে খাইতে বলবেন। চিবিয়ে কেন খাইতে বলবেন? তাড়াতাড়ি রক্তে চলে যাবে, তাড়াতাড়ি কাজ করা শুরু করবে। এই ট্যাবলেটটা খাওয়াবেন, সাথে একটা গ্যাস্ট্রিক ওষুধ খাওয়াবেন, যত দ্রুত সম্ভব থেকে হাসপাতালে নিয়ে যাবেন। পরবর্তী ট্রিটমেন্ট ডাক্তার তার কন্ডিশন দেখে দেবে। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে চ্যানেলটা ফলো দিয়ে রাখেন। আসসালামু আলাইকুম। বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, কিন্তু এই ব্যথাটা কি গ্যাস্ট্রিকের ব্যথা না হার্ট অ্যাটাকের ব্যথা? এই পার্থক্যটা না জানার কারণে শত শত মানুষ মারা যায় অবহেলা করার কারণে। আমি আপনাদেরকে এমনভাবে শিখিয়ে দিব যেটা আপনার সারাটা জীবন এই ভিডিওটা কাজে লাগবে। চলেন তাহলে শুরু করি, এবং কোন ব্যথায় আপনি কোন ধরনের ওষুধ খাবেন সেটাও দেখা দিচ্ছি। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে চ্যানেলটা ফলো দিয়ে রাখেন, ভিডিওটা শেয়ার করতে পারেন। চলেন শুরু করি। যদি গ্যাস্ট্রিকের ব্যথা আর হার্ট অ্যাটাকের ব্যথা তফাৎটা দেখেন, একটা মাত্র ছকের ভেতর আমি সম্পূর্ণ জিনিসটা একদম পানির মতো ক্লিয়ার করে দিব। এক নাম্বার, যদি বুকে প্রচণ্ড পরিমাণে জ্বালাপোড়া হয় এবং টক টক ঢেকুর হয়, এই লক্ষণগুলা গ্যাস্ট্রিকের ব্যথা ইন্ডিকেট করে। কিন্তু যদি বুকে প্রচণ্ড পরিমাণে চাপ দিয়ে ধরে এবং এমনভাবে চাপ দিয়ে ধরছে মনে করেন আপনার বুকের উপর একটা পাথর বসাই দিলে যে এরকম অনুভূতি হবে, সেই রকম অনুভূতি যদি হয় তাহলে এটা হার্ট অ্যাটাকের ব্যথা। খুবই গুরুত্বপূর্ণ। এরপরের লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত গ্যাস্ট্রিকের ব্যথা অন্য কোথাও ছড়ায় না, তবে কখনো কখনো গলা পর্যন্ত এই জ্বালাপোড়াটা আস্তে আস্তে উপর দিকে উঠতে উঠতে গলা পর্যন্ত জ্বালাপোড়া করতে পারে। কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণের ক্ষেত্রে আপনার বাম হাত, বাম কাঁধ, বাম চোয়ালে
প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে বুকের ব্যথার সাথে সাথে। এই জায়গাগুলোতে যদি ব্যথা শুরু হয় তাহলে আপনি নিশ্চিত হতে পারেন অনেকটাই বেশি যে এটা হয়তোবা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। এখন চলে আসেন, যদি আপনি হাঁটাহাঁটি করেন, নাড়াচাড়া করেন, তাহলে কখনোই ব্যথা পারবে না যদি সেটা গ্যাস্ট্রিকের ব্যথা হয়। কিন্তু যদি এটা হার্টের প্রবলেমের কারণে হয়, তা আপনি যখনই নাড়াচাড়া করবেন, পরিশ্রম করবেন, আপনার ব্যথা তখন তত বেশি বাড়তে থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। এরপর চলে আসেন আরও কিছু অ্যাসোসিয়েটেড সাইন সিমটম। যদি ব্যথার সাথে টক টক ঢেকুর আসে মুখে, এমনকি পেট যদি ফাঁপা হয়ে থাকে, তাহলে এটা গ্যাস্ট্রিকের ব্যথার লক্ষণ। যদি ব্যথার সাথে প্রচণ্ড পরিমাণে ঘাম শুরু হয় শরীরে, রুগীর যদি শ্বাসকষ্ট শুরু হয় এবং রুগী যদি বমি বমি ভাব, এমনকি বমিও যদি করে ফেলে, এইটা ইন্ডিকেট করে যে এটা হার্ট অ্যাটাকের গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এখন কোন ধরনের ব্যথায় কোন ধরনের ওষুধ খাবেন? যদি গ্যাস্ট্রিকের ব্যথা হয় তাহলে আপনি দুই ধরনের ওষুধ খেতে পারেন, একটা হচ্ছে অ্যান্টাসিড, একটা হচ্ছে সার্জেল। আপনি যদি সার্জেল খান তাহলে খাওয়ার 30 মিনিট আগে খাবেন। আর যদি মৃত্যু হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুধুমাত্র ভুল নিয়মে এই অ্যান্টিবায়োটিকগুলো খাওয়ার কারণে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার যে কী পরিমাণে ভয়াবহ হতে পারে আমাদের ফিউচারের জন্য, এই রিপোর্টের দিকে তাকান বুঝতে পারবেন। এই ভদ্রলোকের 15টা অ্যান্টিবায়োটিকের একটাও তার শরীরে কাজ করতেছে না। এর থেকে ভয়াবহ রিপোর্টটা দেখেন, মাত্র 4 বছর বয়সের বাচ্চার শরীরে 18টা অ্যান্টিবায়োটিকের একটাও তার শরীরে কাজ করতেছে না। চিন্তা করেন, 4 বছরের বাচ্চা তো অ্যান্টিবায়োটিক নিয়ে কোনো ভুল করে নাই। এই জন্যে বলা হয় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এতই ভয়াবহ যে ভুল করবে একজন মানুষ, সাফার করবে তার চারপাশের সবাই। চলেন শুরু করি আসলে অ্যান্টিবায়োটিক কেন আমাদের শরীরে কাজ করে না, কখন এই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করা বন্ধ করে দিবে। চলুন শুরু, তার একটু বলে রাখি, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে চ্যানেলটা ফলো দিয়ে রাখেন। মনে করেন, খুব সহজ করে আমি আপনাকে বোঝাবো, আপনার শরীরে 100টা ব্যাকটেরিয়া আছে। 100টা ব্যাকটেরিয়া মারার জন্য ডাক্তার আপনাকে 10টা অ্যান্টিবায়োটিক দিছে। এক একটা অ্যান্টিবায়োটিক খাইলে আপনার শরীর থেকে 10টা করে ব্যাকটেরিয়া মারা যায়। তাহলে টোটাল 10টা যদি খাইতেন তাহলে 100টা ব্যাকটেরিয়া সবগুলোই মারা যেত। আপনি 7টা অ্যান্টিবায়োটিক এখান থেকে খাইছেন, এতে করে কী হবে, 70টা ব্যাকটেরিয়া আপনার শরীর থেকে মারা গেছে। কিন্তু এই 3টে অ্যান্টিবায়োটিক আপনি খান না, যেহেতু আপনি মনে করতেছেন যে আমি সুস্থ হয়ে গেছি, আমি আর এই 3টে অ্যান্টিবায়োটিক খাবো না। এই 3টে যে বাকি 30টা ব্যাকটেরিয়াকে মারতো সেগুলো কিন্তু এখনও জীবিত। এইখান থেকে আসল ঘটনাটা শুরু হয়। আপনার শরীরে কিন্তু এখনও ওই 30টা ব্যাকটেরিয়া জীবিত আছে। এরা কি করবে, এরা যখন দেখবে যে এই অ্যান্টিবায়োটিকের কারণে আমার ভাইগুলা মারা গেছে, তারা তার শরীরের চারপাশে এমন এমন কিছু চেঞ্জ নিয়ে আসবে যে এই অ্যান্টিবায়োটিক আর ইন ফিউচারে এই ব্যাকটেরিয়াটাকে মারতে পারবে না। অর্থাৎ এই ব্যাকটেরিয়াটা এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এটাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এখন দেখেন, এটা কি শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ না। এই যে ব্যাকটেরিয়া কিন্তু মিনিটে মিনিটে কোটি কোটি বাচ্চা দেয়। যতগুলা বাচ্চা দেবে, এবং আপনি এই ভুলটা করার পরে কারো সামনে যায় যদি একটা হাঁচি দেন, কাশি দেন, আপনার হাঁচির মাধ্যমে যে ড্রপলেটগুলা, এটার মাধ্যমে ব্যাকটেরিয়াটা যত মানুষের কাছে ছড়াবে, ওই মানুষগুলার কারো শরীরেই আর এই অ্যান্টিবায়োটিক কাজ করবে না। কারণ ওই হাঁচি কাশির মাধ্যমে যে ব্যাকটেরিয়াটা যাচ্ছে, সেই ব্যাকটেরিয়া কিন্তু অলরেডি এই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে বেঁচে থাকার জন্য যোগ্যতা অর্জন করে ফেলছে। এই জন্য বলা হয় যে ওই অ্যান্টিবায়োটিকটা আর কারো শরীরে কাজ করবে না। দেখেন, ভুল করছেন আপনি অ্যান্টিবায়োটিক ঠিকমতো খান নাই, আপনার শরীরে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, এটা আপনার মাধ্যমে আরও 10 জন মানুষের কাছে গেছে। এখন ওই 10 জন কোনো ভুল না করা সত্ত্বেও তাদের শরীরে অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না। এইভাবে দেখেন কতগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। তার মানে এভাবে একটা হইতে হইতে সবগুলো অ্যান্টিবায়োটিক একসময় রেজিস্ট্যান্স হয়ে গেছে। অর্থাৎ ওই ব্যাকটেরিয়াগুলা এই অ্যান্টিবায়োটিক দিয়ে আর কোনোভাবেই মারা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে, এটা হইলে কেন এত ভয়ানক? কারণ আপনার শরীরে ব্যাকটেরিয়া যখন ঢুকে, এই অ্যান্টিবায়োটিকগুলো খুবই হেল্পফুল ওই ব্যাকটেরিয়াকে মারার জন্য। কিন্তু যেহেতু আপনার শরীরে আর অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, তখন ছোটো ছোটো কোনো শরীরে ইনফেকশন হলেও সেই ইনফেকশন থেকে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। কারণ ওই ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য আর কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করতেছে না। এবার বলবো সমাধান কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন আপনাকে ডাক্তার 14টা অ্যান্টিবায়োটিক দিয়েছে, আপনি 14টাই খাবেন, ওই যে আমি বুঝাইলাম। নাম্বার 2, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। বিশেষ করে আপনার যদি ভাইরাল সর্দি, কাশি বা জ্বর হয়, ফ্লু হয়, তখন আপনি কোনোভাবেই অ্যান্টিবায়োটিক খাবেন না। কেন? কারণ এই অ্যান্টিবায়োটিকগুলো শুধুমাত্র ব্যাকটেরিয়াকে মারতে পারে, এরা কোনোভাবেই ভাইরাসকে মারতে পারে না। উল্টা আপনার ক্ষতি হবে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে। আমাদের দেশে দেখেন প্রেসক্রিপশন ছাড়া সুন্দর করে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। আসলে কিন্তু নিয়ম হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া দেওয়া যাবে না। আমাদের দেশে এগুলো ফলো হয় না। দ্যাটস ওয়াই আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সগুলো খুব তাড়াতাড়ি হয়। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। 2050 সালের মাঝে প্রত্যেক বছর প্রায় 1 কোটি মানুষের মৃত্যু হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুধুমাত্র ভুল নিয়মে এই অ্যান্টিবায়োটিকগুলো খাওয়ার কারণে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার যে কী পরিমাণে ভয়াবহ হতে পারে আমাদের ফিউচারের জন্য, এই রিপোর্টের দিকে তাকান বুঝতে পারবেন। এই ভদ্রলোকের 15টা অ্যান্টিবায়োটিকের একটাও তার শরীরে কাজ করতেছে না।
এর থেকে ভয়াবহ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একদম 6 বছর থেকে 60 বছর বয়সী মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এইখানে আমি দেখাবো যে কোন ভিটামিনের অভাবে আসলেই কি কি লক্ষণ দেখা দেয় এবং কোন কোন খাবার খেলে আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সো আপনার যখনই এই সমস্যাগুলো দেখা দিবে, আপনি যদি এই খাবারগুলো বা এই লিস্টটা ফলো করেন তাহলে খুব সহজেই এখান থেকে রক্ষা পেতে পারেন। ফর এক্সাম্পল, যদি আপনার অতিরিক্ত পরিমাণে দুর্বল লাগে, হাত পায়ে ঝিনঝিন করে জিহ্বা লাল হয়ে যায়, তাহলে ভাবতে পারেন যে আপনার ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি আছে। আর আপনি যদি কলিজা, মাছ এবং গরুর মাংস, ডিম এই খাবার কয়েকটা খান, তাহলে এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন। এরপর চলে আসেন, যদি আপনার হাড়ে ব্যথা, পেশিতে ব্যথা বা পেশিতে দুর্বল লাগে, এর মানে হচ্ছে আপনার হয়তোবা ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে। এই সময় যদি আপনি চর্বিযুক্ত মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছগুলো এবং ডিমের কুসুম, দুধ এই খাবারগুলো যদি খান, তাহলে এই যে হাড়ের ব্যথা, পেশিতে ব্যথার সমস্যাটা থেকে খুব সহজেই রেহাই পেতে পারেন। এরপর চলে আসেন, আপনার যদি মাড়ি থেকে রক্ত পড়ে এবং ক্ষতস্থান যদি শুকাতে দেরি হয়, এই সমস্যাগুলো সাধারণত হয় ভিটামিন সি এর ঘাটতির কারণে। ভিটামিন সি আপনি যে সকল খাবার খাবেন, ফর এক্সাম্পল পেয়ারা, আমলকি, কমলা, লেবু, যেসব সাইট্রাস ফ্রুট বা যেগুলো টক জাতীয় খাবার, এই খাবার থেকে সহজে আপনার ভিটামিন সি এর অভাবটা পূরণ করতে পারবেন। এরপর চলে আসেন কিছু লক্ষণ, ফর এক্সাম্পল রাতে কম দেখা, শুষ্ক হয়ে যাওয়া, বিশেষ করে চোখ, এমনকি আপনার ত্বক যদি শুষ্ক হয়ে যায়, এই লক্ষণগুলো হচ্ছে ভিটামিন এর ঘাটতির কারণে। আর ভিটামিন এর ঘাটতির অভাবটা পূরণ হয় খুব সহজেই কলিজা, ডিমের কুসুম, গাজর এবং পালং শাক এই সবজিগুলো যদি আপনি খান, এই সমস্যাগুলো থেকে খুব সহজে রেহাই পেতে পারেন। এরপর ভিটামিন B9 বা ফলেট যেটাকে বলি, এটার অভাবে রক্ত শূন্যতা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অ্যানিমিয়াটা খুব কমন। দুর্বল লাগে, যখন আপনার রক্ত শূন্যতা থাকে, অক্সিজেন পৌঁছাতে পারে না, তখন শরীর দুর্বল লাগে। জিহ্বা লাল হয়ে যাওয়া বা জিহ্বায় ব্যথা থাকা, এগুলো হচ্ছে ভিটামিন B9 এর অভাবে হয়। এইগুলো থেকে রক্ষা পেতে হলে আপনার যে শাকগুলো খেতে হবে, ফর এক্সাম্পল পালং শাক এবং মাছের কলিজা বা গরুর কলিজা, অ্যাভোকাডো, এই ফলগুলো থেকে আপনি খুব বেশি পরিমাণে ভিটামিন B9 পেতে পারেন। চলে আসেন এরপরে, যদি আপনার সহজে রক্তপাত বন্ধ না হয় বা ক্ষতস্থান থেকে সেখান থেকে খুব সহজে রক্তপাত বন্ধ হচ্ছে না, রক্ত পড়তে আছে, এই ঘটনাটা সাধারণত ঘটে আপনার শরীরে যদি ভিটামিন কে এর ঘাটতি থাকে। সো আপনাকে তখন খুব যেই জিনিসগুলো খেতে হবে, ফর এক্সাম্পল কলমি শাক, ব্রকলি, বাঁধাকপি, এগুলোতে ভিটামিন কে থাকে প্রচুর পরিমাণে। এই খাবারগুলো যদি খান, তাহলে এই সমস্যাগুলো থেকে আপনি সহজে রেহাই পেতে পারেন। তারপরেও যদি না হয়, তাহলে অবশ্যই আপনাকে সাপ্লিমেন্ট নিতে হবে। লিভার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার 5টা বিপদ সংকেত খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আপনি যদি ভুলেও এক ধরনের ট্যাবলেট খান, যেটার কারণে আপনার লিভার ফেইলিউর হতে পারে, এই ভুলটাই করছিল আমাদের প্রয়াত কারিনা কায়সার আপু। চলেন শুরু করি, কী কী বিপদ সংকেত দেয় এটা নিয়েও আমি একটু পরে কথা বলতেছি। 1 নম্বর হচ্ছে চোখ এবং শরীর আস্তে আস্তে হলুদ হয়ে যাওয়া। আমাদের লিভারের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিলিরুবিনটাকে প্রসেস করা, এতে করে যাতে করে শরীর থেকে সহজে বের হয়ে যেতে পারে। কিন্তু লিভার যখন কাজ করতে না পারে, তখন এই বিলিরুবিনটা আস্তে আস্তে বাড়তে থাকে। এটা কোথায় যায় জমে? এই যে চোখের দেখেন এই পাশে সাদা অংশটা কেমন হলুদ হয়ে গেছে, আমরা যেটাকে জন্ডিস বলি। চোখের এই স্ক্লেরা অংশটা আস্তে আস্তে হলুদ হয়ে যায়, এমনকি শরীরের বিভিন্ন জায়গায় আস্তে আস্তে হলুদ হওয়া শুরু করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ যে আপনার লিভার কোনো একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এরপর চলে আসেন, শরীরের বিভিন্ন জায়গায় কারণে চুলকানি শুরু হতে পারে। কেন? এটা আমাদের লিভার এক ধরনের রস তৈরি করে, যেটাকে আমরা বলি পিত্তরস। এখানে থেকে বাইল অ্যাসিড, বাইল সল্ট, এগুলো যখন বের হইতে পারে না, জমতে থাকে শরীরের ভিতর, তখন এরা আমাদের স্কিনের যে নার্ভগুলো আছে, সেই নার্ভগুলোকে আস্তে আস্তে স্টিমুলেট করে। তখন কি হয়, আমাদের শরীরের নানান জায়গায় কারণে চুলকানো শুরু করে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এরপর চলে আসেন, পা ফুলে যাওয়া অথবা পেটে পানি চলে আসা। লিভার গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরি করে, যেটাকে বলা হয়, একটা প্রোটিন হচ্ছে অ্যালবুমিন। এই অ্যালবুমিন খুবই গুরুত্বপূর্ণ আমাদের বডির প্রেশার মেনটেন করার জন্য, বডির ভেতরে অস্ফটিক প্রেশার মেনটেন করার জন্য। এখন লিভার যখন কাজ করতে না পারে, তার মানে কি অ্যালবুমিন ঠিকমতো তৈরি হচ্ছে না, কম তৈরি হচ্ছে। অ্যালবুমিন কম তৈরি হলে এই যে ব্লাড ভেসেলের ভিতর যে ফ্লুইডগুলো ছিল, পানিগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে বের হয়ে পড়ে। এই পানিগুলো অনেক সময় এইখানে পায়ে যখন চলে আসে, তখন পা ফুলে যেরকম টিপ দিলে ডেবে যায়, আমরা যেটাকে বলি ইডিমা। এই পানি যখন পেটের ফ্রি স্পেসে চলে আসে, তখন আমরা বলি অ্যাসাইটিস হচ্ছে। দেখেন এরকম পানি, অতিরিক্ত পরিমাণে পানি জমা শুরু করে, সব ব্লাড ভেসেল থেকে পানিগুলো বের হওয়া শুরু করে। এরপর চলে আসেন, অতিরিক্ত পরিমাণে দুর্বল লাগে, ক্ষুধা কমে যায় এবং ওজন কমতে থাকে। লিভার কিন্তু মেটাবলিজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান। যখন মেটাবলিজম ঠিকমতো হয় না, তখন আস্তে আস্তে খাবারের প্রতি অরুচি চলে আসে এবং হজম ঠিকমতো হওয়ার কারণে হজমের সমস্যা দেখা দেয়। এই সময় আস্তে আস্তে আমাদের ওজনটাও কমতে থাকে। এই সমস্যাগুলো দেখা দেয় যদি আপনার লিভারের সমস্যা থাকে। এরপর চলে আসেন, এটা ডেঞ্জারাস। যদি এটাকে আমরা কি বলি, হ্যাপাটিক এনসেফালোপ্যাথি, অর্থাৎ লিভার ফেইলিউর যদি হয়ে যায়, তখন লিভার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ করতো, আমাদের টক্সিক সাবস্টেন্সগুলোকে ডিটক্সিফাই করতো, অর্থাৎ টক্সিসিটি নষ্ট করে ফেলতো। এখন তো এটা করতে পারতেছে না, তখন এই অ্যামোনিয়ার মতো যে টক্সিক সাবস্টেন্সগুলো আছে, সেগুলো আমাদের সরাসরি ব্রেনে চলে যায়। এই যে কন্ডিশনটা তৈরি হয়, সেটাকে আমরা বলি হ্যাপাটিক এনসেফালোপ্যাথি। এটা খুবই সিরিয়াস অবস্থা। এরপর চলে আসেন, যে ভুলটা আমি বলছিলাম যে করা যাবে না, আমাদের কারণে আপু ভুলেও হয়তো বা সেই ভুলটা করে ফেলছিল, যে যারা লিভারের রুগী, তারা ভুলেও ডাক্তারের পরামর্শ ছাড়া অকারণে অতিরিক্ত পরিমাণে
প্যারাসিটামল খাওয়া যাবে না। কেন? কারণ প্যারাসিটামল নিজেই একটা হ্যাপাটোটক্সিক ড্রাগ, এটা লিভারের জন্য ক্ষতিকর। বিশেষ করে যাদের লিভারের সমস্যা আছে তারা যদি বেশি পরিমাণে প্যারাসিটামল খায়, উল্টা লিভার ফেলিওর হতে পারে, সেইখান থেকে আরও অন্য ইনফেকশন হয়ে সারা দেহে ছড়াই পড়তে পারে, এছাড়া মাল্টি অর্গান ফেল করতে পারে, যেটা আমাদের কায়নাপুর করতে হয়েছিল। সো একটা সময় মৃত্যু হতে পারে। এই যে 5টা লক্ষণের কথা বললাম, এটার ভিতরে যদি আপনার 1টা বা 2টা বা 3টা খুবই গুরুতর অবস্থায় থাকে, খুব দ্রুত ডাক্তার দেখান, লিভারে কিছু টেস্ট আছে সেগুলো করে নেন, যাতে করে পরবর্তী সমস্যাগুলো থেকে আপনি রক্ষা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। কিডনি নষ্ট হওয়ার আগে 5টা গুরুত্বপূর্ণ সংকেত দেয়, এখন আমি দেখাবো। এর মাঝে যদি অন্তত 3টা সংকেত আপনি মিলাইতে পারেন এখন এগুলোর সাথে, তাহলে যত দ্রুত সম্ভব ডাক্তার দেখান। 1 নাম্বার সংকেতটা আসে প্রস্রাব নিয়ে। যদি আপনার বারবার প্রস্রাবে অতিরিক্ত পরিমাণে ফেনা হয়, অল্প পরিমাণে ফেনা হইলে সমস্যা নেই, বাট প্রত্যেক দিন যদি দেখেন যে অতিরিক্ত পরিমাণে ফেনা হচ্ছে আপনি যেখানে প্রস্রাব করতেছেন, এইটা ইন্ডিকেট করে যে আপনার প্রস্রাবের সাথে অ্যালবুমিন প্রোটিনটা বেশি পরিমাণে বের হয়ে যাচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। এরপর যদি দেখেন আমাদের কিডনির গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রস্রাব তৈরি করা, তাহলে কিডনি কম যদি কাজ করে তাহলে প্রস্রাবের পরিমাণটাও কম তৈরি হবে, এর জন্য কম প্রস্রাব তৈরি হবে। একই সাথে ঘন ঘন রাত্রের বেলা প্রস্রাব হবে, এতে করে দেখা যাবে যে আপনার অনেক সময় ঘুম থেকে উঠে যেতে হচ্ছে, অথবা রাত্রে আপনার 4-5 বার প্রস্রাব করে যেতে হচ্ছে। এরপর চলে আসেন খুবই গুরুত্বপূর্ণ, এটা এডিমা বা পানি জমা। কোথায়? বিশেষ করে চোখের নিচে যদি এরকম পানি জমে, চোখের এইখানে যদি ফুলে যায়, এরকম যদি ফুলে যায়, এমনকি পায়ে অথবা পায়ের গোড়ালিতে যদি দেখেন এরকম চাপ দিলে ডেবে গেছে, এরকম ফুলে ফুলে যদি যায়, পা যদি এরকম ফুলে যায়, পানি আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ কিডনি রোগীর। কেন এরকমটা হয়? কিডনি অতিরিক্ত যে পানিগুলা এবং লবণগুলা ছিল এগুলো কিন্তু বের করে দিত, কিন্তু এখন যেহেতু কিডনির সমস্যা সেই জন্য সে বের করতে পারতেছে না, আর এই জন্য এগুলো বডিতে জমতে থাকে, এরকম চোখের নিচে ফুলে যায়, পায়ের দিকে ফুলে যায়। এরপরে আরও গুরুত্বপূর্ণ একটা, সারাদিন আপনার খুব দুর্বল লাগবো, ক্লান্ত লাগবো। এটা কেন হয়? কিডনির অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এরা একটা হরমোন তৈরি করে, যেটাকে বলা ইরিথ্রোপয়েটিন হরমোন। এই হরমোনটা আবার আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে। সো যখন এই হরমোনটা কমে যায় তাহলে রক্ত তৈরিও কমে যাবে, আর রক্তের গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে অক্সিজেন সাপ্লাই নিয়ে যাওয়া, তখন অক্সিজেন সাপ্লাইটাও কমে যায়, এই জন্য আপনার শরীরে দুর্বল লাগে, ক্লান্ত লাগে, কোষ কম পরিমাণে অক্সিজেন পায়। এরপরে দেখেন বমি বমি ভাব হইতে পারে এবং ক্ষুধা কমে যাওয়া, আপনার খাওয়ার প্রতি রুচি নষ্ট হয়ে যাবে। বিশেষ করে আপনার শরীরে যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টগুলো ছিল এগুলো কিন্তু বের হইতে পারতেছে না বডি থেকে ঠিকমতো, তখন কী হবে? বডিতে এগুলো জমতে থাকবে, জমতে থাকলে এগুলো কিছু চেঞ্জ আনে, যার কারণে আপনার বমি বমি ভাব হবে এবং টেস্ট বাডের সমস্যার কারণে আপনার খাবার অরুচি হবে, আপনার কোনো একটা খাবার ঠিকমতো খাইতে ইচ্ছে করবে না, আপনার অরুচি অনেক বেশি বেড়ে যাবে। এখন যেটা বলবো এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রক্তচাপ বেড়ে যাবে। কারণ কিডনি খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই রক্তচাপ নিয়ন্ত্রণ করা, পানি আর লবণের একটা ব্যালেন্স মেনটেন করতো। যখন এই ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, কিডনি কাজ করতে পারে না, তখন আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। এই 5টার যদি অন্ততপক্ষে 3টা বা 2টা আপনার কমনলি হয়, খুব দ্রুত ডাক্তার দেখাবেন এবং সিরাম ক্রিয়েটিনিন টেস্টটা করে আপনার কিডনির কন্ডিশনটা জেনে নেবেন। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে চ্যানেলটা বাইরে যদি যাই তাহলে হয়তো কিডনি নষ্ট হওয়ার আগে 5টা বিয়ের সময় করা সামান্য একটা মাত্র ভুলে আপনার বাচ্চার বিয়ের সময় করা সামান্য স্বামী স্ত্রীর রক্তের গ্রুপের ডেঙ্গু, টাইফয়েড, ম্যালেরিয়ার মতো ভয়াবহ জ্বর, বিশেষ করে ডেঙ্গু জ্বরে যদি আপনি ভুলেও অ্যাসপিরিন জাতীয় কোনো ট্যাবলেট খান অথবা পেইন কিলার যেমন আইবুপ্রোফেন কোনো ট্যাবলেট খান, আপনার মাড়ি দিয়ে এরকম রক্ত পড়া শুরু হতে পারে, নাক দিয়ে রক্ত পড়া শুরু হতে পারে, এমনকি সারা শরীরে এরকম র্যাশ দেখা দিতে পারে। এই জন্য খুবই সতর্ক। আমি একটু পরে বলতেছি কেন এরকম হবে। তার আগে বলে রেখে যারা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ চান চ্যানেলটা এখনই ফলো দিয়ে রাখেন। আজকে আমি আপনাদের বলবো যে কোন ধরনের জ্বরের প্যাটার্ন কেমন, আপনি নিজেই জ্বরের প্যাটার্ন দেখে বুঝে যাবেন যে এই 3টার ভিতর কোনটা হইতে পারে, এবং ওই জ্বরের জন্য সরকারি হাসপাতালে সরকার থেকে কত টাকা নির্ধারণ করে দিচ্ছে, এই 3টা টেস্ট আমি আপনাকে দেখাবো কত টাকা লাগবে। 1 নাম্বার কথা, যদি আপনার জ্বর এমন হয়েছে অনেক বেশি শরীর কাঁপতাছে, কাঁপার পরে হঠাৎ করে আপনার শরীরে ঘাম শুরু হয়েছে এবং ঘামের পরে আপনার জ্বর নাই, অর্থাৎ আপনার অনেক জ্বর, তারপরে ঘামছেন, জ্বর আর নাই, আবার জ্বর আসছে, আবার ঘামছেন, আবার নাই, মাঝখানে গ্যাপ, একদম ভালো হয়ে গেছেন, জ্বর নাই, এইরকম জ্বরের প্যাটার্ন যদি থাকে তাহলে আপনি ধারণা করতে পারেন যে আপনার হয়তোবা ম্যালেরিয়া হয়েছে। কিন্তু যদি এরকম থাকে যে জ্বর আর কমতেছে না, জ্বর অনেক বেশি 103 ডিগ্রি ফারেনহাইট, খুব একটা বেশি কমতেছে না, জ্বর যদি না কমে একই সাথে যদি মাথা ব্যথা থাকে এবং চোখের পিছনের দিকে যদি ব্যথা থাকে, সারা শরীরে যদি ব্যথা থাকে, র্যাশ যদি থাকে, তাহলে ধারণা করতে পারেন যে আপনার হয়তোবা ডেঙ্গু জ্বর হয়েছে। এখন কনফার্ম হওয়ার জন্য ইমিডিয়েটলি হাসপাতালে যেতে হবে। কত টাকা লাগবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে দেখেন যদি এরকম হয় যে জ্বর আস্তে আস্তে বাড়তেছে, আপনার কালকে যা ছিল আজকে তার থেকে বেশি, আগামীকালকে তার থেকে বেশি, এরকম জ্বরের পরিমাণ যদি আস্তে আস্তে বাড়তে থাকে এবং জ্বরটা অনেক দিন থাকে, 1 থেকে 3 সপ্তাহ পরিমাণে থাকে,
একই সাথে জ্বরের সাথে যদি পেটের সমস্যা, খাওয়ার অরুচি, এই সমস্যাগুলো থাকে, তাহলে ভাবতে পারেন যে মেবি আপনার টাইফয়েড হতে পারে। দ্রুত হাসপাতালে যাবেন এবং কত টাকা লাগবে সেটা আমি দেখাচ্ছি। এর আগে একটু বলে রাখি, ডেঙ্গুতে ভয়াবহ যে জিনিসটা হয়, ডেঙ্গুতে আপনি প্যারাসিটামল ছাড়া কোনো জিনিস খাবেন না এবং তরল জাতীয় খাবার খাবেন, স্যুপ জাতীয় খাবার খাবেন। একটা জিনিস মনে রাখবেন, ডেঙ্গুতে ভুলেও অ্যাসপিরিন জাতীয় খাবার খাবেন না, আইবুপ্রোফেনের মতো কোনো পেইন কিলার খাবেন না। এগুলোর কারণে আপনার এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এখন টেস্টে চলে আসে, আপনি যদি সরকারি হাসপাতালে যান, ডেঙ্গুর জন্য মাত্র 300 টাকা টেস্ট। এটা কিন্তু দেখেন হসপিটাল। খুবই গুরুত্বপূর্ণ কিছু ওষুধ, যতজন মানুষ ভিডিওটা দেখবেন প্রত্যেকে বাসায় একটা ঝুড়ি রাখবেন এবং এই 4 ধরনের ওষুধ সবাই তার বাসায় রেখে দেবেন। বিপদের মুহূর্তে যে কী পরিমাণে কাজে দেবে আপনাকে সেটা আপনি তখনই বুঝতে পারবেন। 1 নাম্বার যে ওষুধটা রাখবেন সেটা হচ্ছে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আপনার যদি বুক জ্বালা পড়ার সমস্যা থাকে, টক ঢেকুর থাকে, এই সমস্যাগুলো, অস্বস্তি লাগতেছে খাওয়ার পরে, এই সমস্যাগুলো যদি থাকে, আপনি যদি আপনার বাসায় সার্জেল অথবা সেকলো অথবা ম্যাক্সপ্রো রেখে দেন এবং এই ওষুধগুলো যদি খাবার 30 মিনিট আগে খান, তাহলে আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনি রক্ষা পেতে পারেন। এরপর ধরেন আপনি খায় ফেলছেন, এখন আপনার অসুস্থ লাগতেছে, এখন আপনার ঢেকুর আসতেছে, তখন আপনি খাওয়ার 1 ঘন্টা পরে যদি এই অ্যান্টাসিড খেয়ে নেন, অ্যান্টাসিড খাওয়ার মাত্র 20 থেকে 30 মিনিটের ভেতরে আপনার খুব দ্রুত কাজ করে এবং আপনার এই সমস্যাগুলো সহজেই শেষ হয়ে যাবে। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে চ্যানেলটা এখনই ফলো দিয়ে রাখেন। চলেন 2 নাম্বার যে ড্রাগসগুলো রাখবেন সেটা হচ্ছে, হঠাৎ করে রাত 2টার সময় আপনার জ্বর হয়েছে, এখন আপনি কই যাবেন, মাথা ব্যথা, দাঁতের ব্যথা, ইমিডিয়েটলি আপনার কাছে যদি এই ড্রাগসগুলো রাখেন, আপনি এই মুহূর্তে সার্ভাইভ করতে পারবেন। 1 নম্বর, যদি আপনার বাসায় নাপা থাকে অথবা নাপা র্যাপিড থাকে, নাপা এক্সট্রা থাকে, নাপা র্যাপিড যেটা খুব তাড়াতাড়ি কাজ করে, আপনার এখনই ব্যথা কমানোর প্রয়োজন, সহ্য করতে পারতেছেন না, নাপা র্যাপিড খাই নেন, দ্রুত ব্যথা কমে যাবে। নাপা এক্সট্রা সাধারণত রাতের বেলা খাবেন না, কারণ এখানে ক্যাফেইন থাকে, এটা খাইলে আপনার রাত্রে ঠিকমতো ঘুম আসবে না। সাধারণত 8 ঘন্টা পর পর ডোজ খেতে হয়, 3টা একদিনে। চলেন এরপর চলে আসি খুব কমনলি, এখন কিন্তু অনেক গরমের কারণে অনেকে সর্দি লেগে যায়, এই জন্য নাক দিয়ে পানি পড়ে, আপনার 3 থেকে 5 দিন কষ্ট করে আপনার নাক দিয়ে পানি পড়তে হচ্ছে। এই কষ্টটা সহ্য করতে হবে না। যদি আপনার বাসায় ফেক্সো থাকে অথবা অ্যালাট্রল থাকে, আপনি একটা খেয়ে নেবেন, 24 ঘন্টা সাধারণত একটা খেতে হয়, আপনার খুব সুন্দর করে এই সমস্যার সমাধান হয়েছে। অথবা একটা খাবার খাইছেন, চিংড়ি মাছ খাওয়ার পর হঠাৎ করে রাত্রের 1টার সময় আপনার বা 10টার সময় অ্যালার্জি সমস্যা শুরু হয়েছে, শরীর চাকা হয়ে ফেলে গেছে, একটা ফেক্সো খেয়ে নেন, খুব অল্প সময়ের ভিতরে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। অথবা চাকা হয়ে যাবে, চুলকানি, এই সমস্যাগুলো সহজেই অ্যান্টিহিস্টামিন খেলে আপনি রেহাই পেতে পারেন। এরপর চলে আসেন, হিস্টাসিন খাবেন না। আগের দিনে মানুষ হিস্টাসিন খেত, হিস্টাসিন খেলে আপনার খুব ঘুম ভাব পাবে। আপনি যদি স্টুডেন্ট হয়, ক্লাসে মনোযোগ দিতে পারবেন না। যদি আপনি কোনো চাকরি করেন, দেখবেন যে সারাদিন খালি ঝিমাচ্ছেন। এর জন্য হিস্টাসিন না খেয়ে ফেক্সো খাবেন। এরপর চলে আসেন, যাদের পরিবারে হার্টের রুগী আছে তাদের জন্য এটা ফরজ, খুবই ইম্পর্টেন্ট। যদি হঠাৎ করে বুকের মাঝ বরাবর মারাত্মক পরিমাণে ব্যথা হচ্ছে এবং এমন ব্যথা যে মনে হচ্ছে কেউ আপনার বুকের উপর পাড়া দিয়ে ধরে রাখছে, ঘাড়ের দিকে ব্যথা হচ্ছে, বাম হাতের দিকে, বাম চোয়ালের দিকে ব্যথা ছড়াই পড়তেছে এবং অতিরিক্ত পরিমাণে ঘেমে যাচ্ছেন, এগুলো কিন্তু হার্ট অ্যাটাকের গুরুত্বপূর্ণ লক্ষণ। তাকে কোনো রকম দেরি না করে ইকোস্প্রিন খাওয়াই দেবেন। কয়টা ট্যাবলেট? 4টা ট্যাবলেট খাওয়াই দেবেন। কীভাবে খাওয়াই দেবেন? চিবায় খাওয়াইতে হবে। কেন চিবায় খাওয়াইতে হবে? কারণ তাড়াতাড়ি কাজ করবে। আপনি যদি গিলে খান, অনেক সময় লাগবে কাজ করতে, আপনার ইমিডিয়েট দরকার। এগুলো খাওয়ায় তাড়াতাড়ি হাসপাতালের দিকে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে চ্যানেলটা এখনই ফলো দিয়ে রাখেন। আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ এখানে না, হ্যাঁ, সাদা কালো সব। এই যে দেখেন ওনার রক্ত জমাট বেঁধে গেছে। এটার দাম হচ্ছে 10,000 টাকা। আপনার কি কষ্ট হচ্ছে বলেন তো? কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, আর ঘাড়ে কোনো সমস্যা হচ্ছে? শরীরে কোনো দুর্বল নাই, শরীরে কোনো জোর নেই, খাপ সোজা করে রাখতে পারতেছেন, ভেঙে যাচ্ছে। ভেঙে যাচ্ছে। সাপ দেখছেন? হ্যাঁ। ছোট্ট একটা রিকোয়েস্ট, স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো পেতে পেজটা ফলো দিয়ে রাখবেন। কেমন ছিল? সাদা কালো সব। সাদা কালো। আপনার কামড় দিচ্ছে তো এখানে না? হ্যাঁ, জি যাই। আচ্ছা, ঠিক আছে। এখন কেমন আছো? ভালো। ঘরে কোনো সমস্যা আছে? না। চোখ মেলানো যাচ্ছে? ওই ঘুম একটু ধরেছে। হ্যাঁ, ঘুম ধরতেছে, ঘুম তো ধরবে, কিন্তু চোখ। হ্যাঁ, আর সমস্যা হয় আর কোনো কষ্ট? না। আমরা পরীক্ষা করি রক্তটা নিয়ে, হ্যাঁ, 20 মিনিট পরীক্ষা করার পর নর্মাল মানুষের রক্ত জমাট বেঁধে যায়। এই যে দেখেন ওনার রক্ত জমাট বেঁধে গেছে, তার মানে এটা হচ্ছে হেমাটোটক্সিক না, মানে যেই ধরনের সাপ, ওই যে রাসেল ভাইপার যেটা কথা শুনছেন, ওইটা কামড়াইলে এই রক্ত জমাট বাঁধতো না। বিষধর সাপের জন্য যে অ্যান্টিভেনম দেওয়া হয়, এটার দাম হচ্ছে 10,000 টাকা, বাট ফরচুনেটলি এটা সরকারিভাবে ফ্রি করে দেওয়া হয়েছে। একটা ভায়ালের দাম 1,000 টাকা, 10টা ভায়াল দিতে হয় 10,000 টাকা। কিন্তু আপনি যদি বাইরে থেকে কিনে আনেন তাহলে 10,000 টাকা লাগবে, বাট সরকারিভাবে গভট সাপ্লাই যদি থাকে তাহলে এটা ফ্রি। সাপে কামড়ালে প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে শান্ত থাকতে হবে, কারণ আমাদের দেশের বেশিরভাগ সাপের আসলে কোনো বিষ নাই, এই জন্য অনেক সময় বেঁচে যায় অনেক মানুষ। তারপরেও হাসপাতালে অবশ্যই নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক সময় মানুষ এত বেশি ভয় পায় যে ভয়ের কারণে হার্ট অ্যাটাক করে মারা যায়। সাপের অনেক রোগী ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। 3 নম্বর কথা হচ্ছে যে আপনাকে যেখানে সাপে কামড় দেবে তার উপরে বাঁধবেন, খুব বেশি টাইট করে বাঁধবেন না, তাহলে কিন্তু আবার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, হাত পচে যাবে।
একদম ঢিলা করে বাঁধবেন। যদি আপনার হাতে কামড় দেয় তাহলে হাত বেশি নাড়াচাড়া করবেন না, উপর দিকে তুলে রাখবেন। আর পায়ে যদি কামড় দেয় তাহলে হেঁটে হেঁটে যাবেন না, কারো হেল্প নেবেন অথবা কোনো একটা গাড়ি বা রিক্সায় কিছু করে চলে যাবেন, যাতে করে হাঁটাহাঁটি না করতে হয়। বেশি মুভমেন্ট করলে আপনার ব্লাড সার্কুলেশনের কারণে খুব দ্রুত বিষটা ছড়ায় পড়ে সারা শরীরে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনাকে যে সাপটা কামড়াইছে সেটা কি বিষধর সাপ কিনা। আপনি যেখানে কামড়াইছে সেখানে দেখবেন দুইটা দাঁতের চিহ্ন থাকবে। বিষধর সাপের মোটা মোটা দুইটা দাঁত থাকে। যদি দুইটা দাঁতের স্পষ্ট চিহ্ন দেখতে পান তাহলে বুঝবেন যে এটা বিষধর সাপ। বাট যদি অনেকগুলো দাঁতের চিহ্ন দেখতে পান স্পষ্ট না, তাহলে বুঝবেন যে এটা মেবি বিষধর সাপ না। তারপর অবশ্যই হাসপাতালে যেতে হবে। এরপর ডাক্তার কিভাবে বুঝে যে আসলে এই সাপটা বিষধর? কারণ ডাক্তার আপনার কাছ থেকে কিছু ব্লাড নেয়, ব্লাড নিয়ে এটাকে আমরা বলি 20 মিনিট ব্লাড ক্লটিং টেস্ট। ব্লাড কি হয়, আমরা যদি রক্ত বাইরে রেখে দিই তাহলে কিন্তু জমে যায়। এই রক্তটা যদি নেওয়ার পরে জমে যায় তাহলে বুঝবেন যে আপনার রক্তের ভিতর কোনো বিষধর সাপের বিষ নাই। বাট যখন ডাক্তারে দেখবে যে না আসলে জমতেছে না, 20 মিনিট 30 মিনিট হয়ে গেছে গা, রক্ত আর জমে না, তখন ধারণা করে যে এইটা হয়তো বিষধর সাপ। তখন আপনাকে অ্যান্টিভেনম দেয়। অনেকে ভাবে যে আমি গেলাম, আমাকে তো অ্যান্টিভেনম দিল না। ভাই আপনার যদি বিষধর সাপে না কামড়ায় তাহলে অ্যান্টিভেনম দেওয়ার দরকার নাই। হয়তো একটা মানুষের দরকারের সময় এসে ওই অ্যান্টিভেনমটা পাবে না, সরকারি সাপ্লাই সবসময় থাকে না। এই জন্য ডাক্তার আগে বুঝে যে হ্যাঁ এর জন্য কি দেওয়াটা প্রয়োজন কিনা, যখন মনে করে প্রয়োজন তখন আপনাকে অ্যান্টিভেনমটা দিবে। ভাষা নিয়ে অনেক টেনশন না। আপনার পাশে যতগুলো পেশেন্ট দেখতে পাবেন এরা প্রত্যেকে মারা গেছে। পৃথিবীতে একমাত্র ডিজিজ যেটাতে 100 জন মানুষের আক্রান্ত হলে 100 জনই মারা যায়। একটা বিড়াল অথবা কুকুরে জাস্ট একটু খামচে দিয়েছে, অবহেলা করছে, 3 মাসের ভেতরে এরা মারা গেছে। আমি যদি আপনার গলায় এরকম চাপ দিয়ে ধরি, বলি ভাই একটু পানি খান তো, খেতে পারবেন? এই কাজটাই হয়। আজকে একটা টিকা দিবেন, 3 দিন পর একটা, 7 দিন পর একটা, 14 দিন। ছোট্ট একটা রিকোয়েস্ট, স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো পেতে আপনার পাশে যতগুলো পেশেন্ট দেখতে পাবেন এরা প্রত্যেকে মারা গেছে। পৃথিবীতে একমাত্র ডিজিজ যেটাতে 100 জন মানুষের আক্রান্ত হলে 100 জনই মারা যায়। একটা বিড়াল অথবা কুকুরে জাস্ট একটু খামচে দিয়েছে, অবহেলা করছে, 3 মাসের ভেতরে এরা মারা গেছে। আমি যদি আপনার গলায় এরকম চাপ দিয়ে ধরি, বলি ভাই একটু পানি খান তো, খেতে পারবেন? এই কাজটাই হয়। আজকে একটা টিকা দিবেন, 3 দিন পর একটা, 7 দিন পর একটা, 14 দিন। ছোট্ট একটা রিকোয়েস্ট, স্বাস্থ্য বিষয়ক ভিডিওগুলো পেতে পেজটা ফলো দিয়ে রাখবেন। জলাতঙ্ক নাম শুনে বুঝতে পারতেছেন, জলের প্রতি আতঙ্ক, যেটাকে আমরা বলি ইংরেজিতে হাইড্রোফোবিয়া। জলের প্রতি আতঙ্ক কেন? এটা যখন মুখে জল দিবে তখন গলার মাসেলগুলো এরকম চাপ দিয়ে ধরবে। আমি যদি আপনার গলায় এরকম চাপ দিয়ে ধরি, বলি ভাই একটু পানি খান তো, খেতে পারবেন? এই কাজটাই হয়। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2027 সালে নার্সিং ভর্তি পরীক্ষা দেবা, তোমাদেরকে আমরা ভিডিও আকারে অলরেডি কোন কোন টপিকগুলো তুমি পড়লে 90% তোমার প্রিপারেশন কভার আপ হবে সেটা কিন্তু আমরা বলে দিয়েছি। এরপরেও অনেকে বলেছো যে ভাইয়া এগুলাকে যদি পিডিএফ আকারে দিতেন তাহলে অনেক ভালো হতো। আমরা একটা কাজ করেছি, প্রত্যেকটা টপিককে হচ্ছে গিয়ে আলাদাভাবে এরকম পিডিএফ করে করে সুন্দরভাবে দিয়েছি প্রত্যেকটা সাবজেক্ট থেকে, এবং তুমি যাতে সহজে বুঝতে পারো যে কোন ধরনের প্রশ্নগুলো আসে সেই জন্য কিন্তু এমসিকিউ আকারেও সেগুলোকে মোটামুটি 3টা 4টা করে এমসিকিউ দিয়েও সাজিয়ে দিয়েছি, যাতে করে তুমি অনুমান করতে পারো কেমন ধরনের প্রশ্ন তোমার অ্যানালাইসিস করা দরকার, বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। সো যারা হচ্ছে এই পিডিএফটাকে পেতে চাও তারা অবশ্যই কমেন্টে লিখবা 2027 পিডিএফ। 2027 পিডিএফ কথাটা লিখে তোমরা কমেন্ট করার সাথে সাথে তোমার ইনবক্সে এই পিডিএফটা। মাথা ব্যথা, শরীর ব্যথা বা বিভিন্ন একটা কাজ করতে যে আপনি মাংসপেশিতে ব্যথা পাচ্ছেন একটা ভারী কাজ করার জন্য, ওই সময় আসলে ব্যথাটা কমানোর জন্য আপনি কোন ওষুধটা খেতে পারেন? প্যারাসিটামল, আইবুপ্রোফেন নাকি ন্যাপ্রোপজেন, তিনটাই কিন্তু পেইন কিলার, তিনটাই আপনার ব্যথা কমাবে। তবে পার্থক্য আছে, কোন ব্যথায় আমরা কোনটা খাবো। এমন কিছু কন্ডিশন আছে যেগুলোতে কোনো ওষুধ খাওয়া যাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, জানতেই হবে যে কোন রোগীরা কোন ওষুধ খেতে পারবে না। তারা এটা বলে রাখি, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য এখনই ফলো দিয়ে রাখেন। চলেন শুরু করি এদের পার্থক্যটা দেখার জন্য। দেখেন, প্যারাসিটামল যেটা সেটা আপনার জ্বর কমাবে, একই সাথে ব্যথাও কমাবে। আইবুপ্রোফেন এবং ন্যাপ্রোক্সেন এগুলো হচ্ছে এনএসএআইডি, অর্থাৎ এগুলো ইনফ্লামেশন যদি থাকে বডিতে একই সাথে ইনফ্লামেশনটাও কমাই দেবে আলটিমেটলি। এখন চলেন একটা মাথা ব্যথা, শরীর ব্যথা বা বিভিন্ন একটা কাজ করতে যে আপনি মাংসপেশিতে ব্যথা পাচ্ছেন একটা ভারী কাজ করার জন্য, ওই সময় আসলে ব্যথাটা কমানোর জন্য আপনি কোন ওষুধটা খেতে পারেন? প্যারাসিটামল, আইবুপ্রোফেন নাকি ন্যাপ্রোপজেন, তিনটাই কিন্তু পেইন কিলার, তিনটাই আপনার ব্যথা কমাবে। তবে পার্থক্য আছে, আপনার কোন সময় কোনটা খেতে হবে এটা একটু জানা প্রয়োজন। কোন ব্যথায় আমরা কোনটা খাবো, এমন কিছু কন্ডিশন আছে যেগুলোতে কোনো ওষুধ খাওয়া যাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, জানতেই হবে যে কোন রোগীরা কোন ওষুধ খেতে পারবে না। তারা এটা বলে রাখি, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য এখনই ফলো দিয়ে রাখেন। চলেন শুরু করি এদের পার্থক্যটা দেখার জন্য। দেখেন, প্যারাসিটামল যেটা সেটা আপনার জ্বর কমাবে, একই সাথে ব্যথাও কমাবে। আইবুপ্রোফেন এবং ন্যাপ্রোক্সেন এগুলো হচ্ছে এনএসএআইডি, অর্থাৎ এগুলো ইনফ্লামেশন যদি থাকে বডিতে একই সাথে ইনফ্লামেশনটাও কমাই দেবে আলটিমেটলি। এখন চলেন একটা একটা করে শুরু করি। প্যারাসিটামলের ক্ষেত্রে খেয়াল করেন, আপনার জ্বর, মাথা ব্যথা অথবা দাঁতের ব্যথা এই সমস্যাগুলোতে আপনি প্যারাসিটামল খেতে পারেন। কিন্তু আইবুপ্রোফেন এবং ন্যাপ্রোক্সেন এগুলো কিন্তু এনএসএআইডি বা এগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অর্থাৎ আপনার ব্যথার সাথে সাথে ইনফ্ল্যামেশন বা প্রদাহ থাকলে সেটাও কমাই দেবে। কোনো একটা কাজ করতে যে আপনি ভারী কাজ করার জন্য আপনি মাংসপেশিতে ব্যথা করতেছে অথবা জয়েন্টে ব্যথা করতেছে, তখন আপনি নিতে পারেন আইবুপ্রোফেন। তবে শর্ত আছে এখানে খুবই ইম্পর্টেন্ট, যেটা যারা
যারা কিডনির রোগী, যাদের কিডনির সমস্যা আছে, যাদের পাকস্থলিতে আলসার আছে, তাদের কিন্তু এই ওষুধগুলো খাওয়া যাবে না। আপনার কিডনির সমস্যা বাড়তে পারে, আপনার আলসারের সমস্যা থাকলে সেখান থেকে ব্লিডিং হতে পারে। এছাড়া প্রেগনেন্সিতেও আপনি এই ট্যাবলেটটা নিতে পারবেন না। এরপর চলে আসে নেপ্রোবজেন, এটাও কিন্তু একটা NSAID। এখানে আপনি মাংসপেশিতে ব্যথা হওয়ার কারণে এবং জয়েন্টে ব্যথার কারণে এই ওষুধটা নিতে পারেন, এটাও ওইটার মতোই। কিন্তু এই দুইটার মধ্যে তফাৎ কি? এটা হচ্ছে একটু দীর্ঘ সময় কাজ করে, ওটা খুব তাড়াতাড়ি কাজ করে। দীর্ঘ সময় কাজ করলে কি যে আপনি একটা ওষুধ খাইলে আর খেতে হচ্ছে না পরবর্তীতে, ওইটা হচ্ছে যে আপনার একটা খাওয়ার পরে আবার একটা খেতে হচ্ছে। এই জন্য এটা লম্বা সময় কাজ করার জন্য আমরা এই ওষুধটা খেতে থাকি, নেপ্রোবজেন। এটাও একই কথা, সতর্কতা, যারা কিডনি রোগী তারা খেতে পারবে না, কারণ কিডনির সমস্যা হবে, বেশি ব্যথার ওষুধ খাওয়া যাবে না। পাকস্থলীতে যাদের সর্দি লাগা, এই জন্য নাক দিয়ে পানি পড়া, এটা মনে হয় দেশের 18 কোটি মানুষই এই সমস্যার মাঝখান দিয়ে অবশ্যই গেছেন। এটার কারণে আপনি প্রায় 3 থেকে 5 দিন ঠান্ডার কষ্টে ভুগছেন, আপনার নাক দিয়ে পানি পড়তেছে। বাট আপনি যদি একটা বা দুইটা অ্যান্টিহিস্টামিন খেয়ে নিতেন, 1 থেকে 2 দিনের মাঝখানে আপনার নাক দিয়ে পানি পড়াটা কমে যেত। আপনি সর্দি লাগা, এই জন্য নাক দিয়ে পানি পড়া, এটা মনে হয় দেশের 18 কোটি মানুষই এই সমস্যার মাঝখান দিয়ে অবশ্যই গেছেন। এটার কারণে আপনি প্রায় 3 থেকে 5 দিন ঠান্ডার কষ্টে ভুগছেন, আপনার নাক দিয়ে পানি পড়তেছে। বাট আপনি যদি একটা বা দুইটা অ্যান্টিহিস্টামিন খেয়ে নিতেন, 1 থেকে 2 দিনের মাঝখানে আপনার নাক দিয়ে পানি পড়াটা কমে যেত, আপনি একটু আরাম পাইতেন। এছাড়া হতে পারে আপনি হঠাৎ করে চিংড়ি মাছ খাইছেন, আপনার শরীরে অ্যালার্জি হয়েছে, চাকা চাকা হয়ে গেছে। আপনি একটা অ্যান্টিহিস্টামিন খেয়ে নেন, 2 থেকে 3 ঘন্টার ভেতর আপনার চাকা চাকাটা ভাবটা কমে যাবে, অথবা চুলকানি থাকলে সেটা কমে যাবে। এই সমস্যাগুলোতে আমরা যে ড্রাগসটা ইউজ করি সেটাকে বলা হয় অ্যান্টিহিস্টামিন। সুপ্রিয় দর্শক, জিহ্বার রং দেখে আপনি অনেকগুলো রোগ সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আপনার নিজের জিহ্বার রং দেখে আপনি অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশি মানুষের জাতীয় সমস্যা হচ্ছে, আসসালামু আলাইকুম, আমি রবিউল পড়ছি MBBS ফাইনাল ইয়ার। চলুন সরকারি হাসপাতালে কোন টেস্টের জন্য সরকার আপনাকে কত টাকা নির্ধারণ করে দিছে এটা জানতে হবে আপনার, কারণ অনেকে আপনার কাছ থেকে বেশি টাকা নিতে পারে। এই ওয়েবসাইটে গেলে আপনি এটা পেয়ে যাবেন। তবে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন যাতে এটা হারায় না যায়। চলুন শুরু করি, যাতে করে আপনার কাছ থেকে বেশি টাকা কেউ না নিতে পারে। এই জন্য এই পেজটা আপনি সবসময় আপনার সাথে রেখে দেবেন। যেমন হেমাটোলজিক্যাল কিছু টেস্ট হচ্ছে, যেমন রক্তের টেস্ট, খুব কমনলি আমরা করে থাকি CBC, এর দাম মাত্র 180 টাকা। কেউ আপনার কাছ থেকে 200 টাকা বা 300 টাকা চাইলে আপনি অবশ্যই বলতে পারেন সরকার এত টাকা নির্ধারণ করে দিয়েছে, এর বেশি আমি দিব না।